হ্যালো 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 স্টুডেন্টরা জি সবাই ম্যাম আছো সবাই? জি ম্যাম আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো খুশি হইলাম তোমরা অনেকজন মোটামুটি জয়েন। মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তোমরা ভালো আছো সবাই? জি মিস, জি ম্যাম আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আছি, ভালো আছি, তোমাদের দোয়ায় ভালোই আছি। তো হ্যাঁ, এখন তোমাদের তো ক্লাস শেষ হয়েছে একটা, এখন আমি তোমাদের সাথে শুরু করছি। এখন আমাকে কি দেখা যায়? জি মিস, দেখা হ্যাঁ যায়। মিস হ্যাঁ, মিস আমি দেখতে পারতেছি। ও আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ? আচ্ছা আমার এখানে তো দেখা যাইতেছে না। হ্যাঁ, তোমাদের সবার সালামি আমি নিচ্ছি, সবাইকেই বলছি ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো আশা করি, আমিও ভালো আছি। তাহলে এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা তাহলে মোটামুটি আমাদের ক্লাস শুরু করে দিই, কেমন? জি মিস ওকে। জি আর মিস, শুরু করে দেন। যারা যারা তোমরা আরো আসবে, আমি সবাইকেই এডমিট দিয়ে দিব, ঠিক আছে? ওকে জি মিস। ওকে, তোমরা লাইনে থাকো, আমি শুরু করছি। হ্যালো মিউট মানে কি চুপ আর আনমিউট মানে কি মানে মিউট হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আহ, তোমাদের মানব সম্পদ ব্যবস্থাপনা, তাই না? তারপর জি মিস। হ্যাঁ, তোমাদের হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। মানব সম্পদ ব্যবস্থাপনায় আমি যে চ্যাপ্টারটা তোমাদেরকে আজকে পড়াবো সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, সেই চ্যাপ্টারটা হলো তোমার কার্য মূল্যায়ন বা পদ মূল্যায়ন, ঠিক আছে? অর্থাৎ অধ্যায় ৯। তোমরা সবাই আমাকে সবাই শুনতে পাচ্ছ তো আমাকে? জি মিস, সব কথা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে কার্য মূল্যায়ন বা তোমার পদ মূল্যায়ন, এটা এই বিষয়টি নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। মিস আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? তোমাদের কারা কারা তোমরা আছো, কারা কারা শোনো, এই আমি একটা বলি কথা, এই এখন এটা কিন্তু ক্লাস, হ্যাঁ, এখানে কিন্তু তোমরা যা সাউন্ড করবে সবই কিন্তু এখানে চলে আসবে, হ্যাঁ, এই জন্য আমরা ক্লাসে যেন শব্দ না করি বা একটু সাইলেন্ট থাকি, হ্যাঁ। ক্লাসটা শেষ হলে পরে তোমরা জি মিস। করো, আর ক্লাস জি শেষ মিস। হওয়ার পরে আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্রশ্ন করো, তোমরা আমাকে প্রশ্ন করবা, কিন্তু এখন আমরা শুধু পড়াশোনা করব, কেমন? হ্যাঁ ওকে সেটাই, মিস। হ্যাঁ সেটাই হচ্ছে যে পদ মূল্যায়ন, ঠিক আছে? এখন পদ মূল্যায়নে আমরা যে বিষয়টা দেখি যে পদ মূল্যায়ন বা আমরা অধ্যায় ৯ নিয়ে আলোচনা করব, বা কার্য মূল্যায়ন। এখন পদ মূল্যায়নটা আসলে কি? দেখো, পদ্ধতিগতভাবে কিন্তু দেখা যায় যে প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিভিন্ন পদ বা কার্যের যে তুলনামূলক একটা আপেক্ষিক মূল্য নির্ধারণ, সেটাকেই কিন্তু পদ বা কার্য মূল্যায়ন বলা হয়, ঠিক আছে? এখন এটি তোমার একটি সুশৃঙ্খল পদ্ধতি, যার মাধ্যমে বিভিন্ন পদের একটির সাথে অন্যটির তুলনামূলক একটা মূল্য নিরূপণ করা যায়। একটি পদের তুলনায় তোমার অন্য পদের গুরুত্ব কতটুকু কম বা বেশি, এই বিষয়টাই কিন্তু মানে এখানে একটা আপেক্ষিক মূল্য নির্ধারণ করা হয়। অর্থাৎ কোন পদটার চাইতে কোন পদটা বেশি গুরুত্বপূর্ণ, কোন পদের কাজের চাইতে কোন পদের কাজের যে গ্রহণযোগ্যতা বা প্রয়োজনীয়তা বেশি, এটাই কিন্তু এখানে মূল্যায়ন করা হয়।
ঠিক আছে? এখন সংক্ষেপে যদি আমরা বলি তাহলে বলবো যে পদ মূল্যায়ন হচ্ছে প্রতিষ্ঠানের সকল পদের তোমার র্যাঙ্কিং করে তাদের একটি সোপানে স্থাপন করা হয়, যাতে প্রত্যেকটির তুলনামূলক মূল্যের একটা প্রতিফলন ঘটে। এখন যেটি যে একটা কার্যের আপেক্ষিক মূল্য নিরূপণ করে তারা, কিন্তু কোনো ব্যক্তি না। আসলে এখানে কিসের মূল্যটা নিরূপণ করছে? মূল্যটা নিরূপণ করছে কিন্তু কাজের। কোনো ম্যাম আমার এখানে এতক্ষণ কিছু শোনা যাচ্ছিল না, একটু পেজ নাম্বারটা বললে ভালো হয়। হ্যাঁ দেখো, তোমাদের পেজ নাম্বার হচ্ছে 272 পৃষ্ঠা, ঠিক আছে? 272 নাম্বার পৃষ্ঠা পেয়েছো তোমরা? হ্যালো মিস, হ্যাঁ বলো। মিস আপনি আমাদের হলো আপনি তো কার্য পড়াচ্ছেন তাই না? কার্য বা পদ মূল্যায়ন পড়াচ্ছি। জি মিস, এটা তো আমাদের 475 পৃষ্ঠা। ও আচ্ছা, তোমাদের 400 পদ আছে, যে পৃষ্ঠাই হোক কোনো অসুবিধা নাই। খালেকুজ্জামান আচ্ছা যাদের খালেকুজ্জামান বই, হ্যাঁ হ্যাঁ বুঝতে তাদের পেরেছি। 475। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের সবার যদি খালেকুজ্জামান বই থেকে থাকে তাহলে তোমরা ওইখানে ওই যে 475 না, 475 ওই 475। হ্যাঁ হ্যাঁ ওই পেজে তোমরা সবাই ইয়ে করো, খোলো ওই পেজটা, খুলে তারপরে তোমরা ওইটা ফলো করো। এবং সব মূল থিওরি কিন্তু একই, ঠিক আছে? যে বই হোক না কেন। তো আমরা যে তোমরা পেয়েছো ইয়েটা, সংজ্ঞাটা পেয়েছো পদ মূল্যায়ন? জি পেয়েছি মিস, আচ্ছা, আর আমার কথা সব ক্লিয়ার শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এখন দেখো যে বিষয়টা সেটা হচ্ছে তাহলে কি বিষয়, মানে কি কাজের মূল্যায়ন করা হচ্ছে কিন্তু ব্যক্তির কিন্তু মূল্যায়ন করা হচ্ছে না। তাহলে পদ মূল্যায়ন কর্মীদের বিভিন্ন পদের সাধারণ যে মানে কাজগুলা সেগুলাকে বোঝানো হচ্ছে যে সেগুলাকে কতটুকু তারা মূল্যায়ন করতেছে। কারণ এই মূল্যায়নের উপরে নির্ভর করেই কি করা হবে, তোমার এটাকে কি বলে, তাদের বেতন বা মজুরি তোমার ইয়ে করা হয়, নির্ধারণ করা হয়, ঠিক আছে? ওকে, এরপরে দেখো যেটা বলছে যে এটি ব্যক্তিগত যোগ্যতা বা কোনো মানে ব্যক্তির কোনো যে বৈশিষ্ট্য সেগুলোকে মূল্যায়ন করে না, কর্মীর বেতন মজুরি কাঠামো নির্ধারণ করাই হচ্ছে তোমার মূলত এই কার্য বা পদ মূল্যায়নের উদ্দেশ্য। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, তাহলে আমরা একজন মনীষীর সংজ্ঞা যদি আলোচনা করি তাহলে কি দেখব, যে পদ মূল্যায়ন বলতে বোঝায় কার্য বিশ্লেষণের তথ্য ব্যবহার করে পদ্ধতিগতভাবে প্রতিষ্ঠানের অভ্যন্তরে সকল পদের প্রত্যেকটির তুলনামূলক মূল্য নির্ধারণ করা। তার মানে এখানে কি বলতেছে, যে তোমার কার্য বিশ্লেষণ করা হবে, মানে কাজটাকে নিয়ে তারা অ্যানালাইসিস করবে যে এই কাজটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং এর প্রয়োজনীয়তা প্রতিষ্ঠানে কতটুকু আছে। তাহলে তোমার এই কাজের বিশ্লেষণ করে সেই তথ্যগুলোকে ব্যবহার করা হবে, সেই তথ্যগুলোকে ব্যবহার করে পদ্ধতিগতভাবে প্রতিষ্ঠানের অভ্যন্তরে সকল পদের তোমার প্রতিষ্ঠানের অভ্যন্তরে যতগুলো পদ আছে সব পদের একটা তুলনামূলক মূল্য তারা নির্ধারণ করবে। অর্থাৎ আপেক্ষিক মূল্য নির্ধারণ মানে তুলনামূলক, ঠিক আছে? আপেক্ষিক মানে কি, মানে তুলনামূলক ভাবে তারা মূল্যটা নির্ধারণ করবে যে আসলে কোন কোন পদের কি কাজ, কোন পদের কতটুকু গুরুত্ব একটি প্রতিষ্ঠানের জন্য, ঠিক আছে? জি মিস। হ্যাঁ, এখন দেখো যে বিষয়টা তোমার আরেকজন মনীষী বলছে যে কার্য মূল্যায়ন হচ্ছে যে পদগুলো আছে সেগুলার আপেক্ষিক মূল্য নির্ধারণের একটি পদ্ধতি বিশেষ, ঠিক আছে? আমি এডমিট দিয়ে দিচ্ছি তোমরা যারা শেষে জয়েন করছো। এরপরে তাহলে আমরা কি বলতে পারি, যে পদ মূল্যায়ন হচ্ছে ব্যক্তিত্বের সম্পর্ক না রেখে তোমার এক পদ অপেক্ষা অন্য পদের মূল্য নির্ধারণের একটি
প্রক্রিয়া। তার মানে কি, তোমার এখানে ব্যক্তিত্বকেও দেখা হবে না, এখানে কোনো চারিত্রিক বৈশিষ্ট্যকেও দেখা হবে না, এখানে তোমার যে চারিত্রিক গুণাবলী সেই বিষয়গুলোকে পরে মূল্যায়ন করা হবে। কিন্তু কার্য বা পদ মূল্যায়ন বলতে যা বোঝায় সেটা হচ্ছে প্রতিষ্ঠানের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী সামগ্রিক যে কার্যাবলী, সেই কাজগুলোতে যতগুলো পদ আছে সেই পদগুলোর মধ্যে কোন পদের কাজটা বেশি প্রয়োজনীয় আর কোন পদের কাজটা তোমার কম প্রয়োজনীয়, এই বিষয়টা তুলনা করাই হচ্ছে কি তোমার কার্য মূল্যায়ন। ওকে, তাহলে আমরা শেষে কনক্লুশনে যাই। আমরা পরিশেষে কি বলতে পারি? পরিশেষে আমরা বলতে পারি যে প্রত্যেকটি কাজের মূল্যায়ন এবং অন্যান্য কাজের মূল্যের তুলনায় একটি কাজের অবদান বা মূল্য নিরূপণের একটা ধারাবাহিক প্রক্রিয়া হচ্ছে কি এই কার্য বা পদ মূল্যায়ন। ঠিক আছে স্টুডেন্টরা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আমি চাচ্ছি যে তোমরা আরো কে কে বাকি আছো সবাই ক্লাসে চলে আসো। যদি কেউ আরো বাকি থেকে থাকে তোমরা প্লিজ একটু মেসেজ করে বা তাদেরকে ইয়ে করে একটু বলো যাতে ক্লাসে ঢুকে যায়, কেউ বাকি না থাকে। ঠিক আছে? ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কার্য মূল্যায়নের উদ্দেশ্য। এরপরে যেটা আমরা দেখব কার্য মূল্যায়নের উদ্দেশ্য। আচ্ছা তার আগে তোমরা দেখো আমার পিছনে কি ব্ল্যাকবোর্ড দেখা যাচ্ছে না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে দেখো ব্ল্যাকবোর্ডের লেখাগুলাও আশা করি তোমরা দেখতে পারবা। দেখো ওকে, দেখা যায় লেখাগুলা? জি জি ম্যাম। মিস দেখা যায়। সব বোঝা যাচ্ছে লেখাগুলো? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে মিস। একেবারে স্পষ্ট তাই না? জি হ্যাঁ জি ওকে। মিস মিস আমার কথা কি আপনি শুনেন? সবার কথা শোনা যাচ্ছে, একেবারে স্পষ্ট সবার কথা শোনা যাচ্ছে। আর শোনো আরেকটা বিষয়, আমার কেউ যেন লিভ নিও না। আমি যতক্ষণ পর্যন্ত ক্লাস শেষ না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ ক্লাস থেকে লিভ নিবা না, ঠিক আছে? ওকে ঠিক আছে ম্যাম। হ্যাঁ সেটাই হচ্ছে কথা। আর যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে সেটা হচ্ছে ভিন্ন বিষয়, তখন আবার তোমরা ট্রাই করবা ঢোকার জন্য এবং ঢুকে যাবা, ঠিক আছে?
ওকে, আরেকজন আছে, হ্যাঁ, সাবিনা ইয়াসমিন। ওকে, তাহলে দেখো আমরা পরের টপিকসে চলে যাই। পরের যে টপিকসটা সেটা হচ্ছে কার্য মূল্যায়নের উদ্দেশ্যগুলো আলোচনা করো। আসলে কাজের মূল্যায়নগুলো কি? দেখো আমি প্রশ্নগুলো বোর্ডে লিখে দিয়েছি যে কার্য মূল্যায়ন কাকে বলে, কার্য মূল্যায়নের উদ্দেশ্য কি, এবং তোমরা কোন বর্ষ তোমাদের বিষয় কোড সবকিছু আমি উল্লেখ করে দিয়েছি। ওকে, তাহলে এখন আমরা কার্য মূল্যায়নের উদ্দেশ্য বলতে আমরা যেটা বুঝবো, যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যবস্থাপনার প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু একটা উদ্দেশ্যের একটা সম্পৃক্ততা থাকে। যে কোনো কাজ, আমরা যে প্রাত্যহিক জীবনে বিভিন্ন কাজ করি, সব কাজের মধ্যেই কিন্তু আমাদের কি থাকে, একটা উদ্দেশ্য থাকে যে কেন আমরা কাজটা করি। ঠিক আছে? এখন দেখো, পদ মূল্যায়ন হচ্ছে একটি লক্ষ্য কেন্দ্রিক একটা কার্য প্রক্রিয়া। ঠিক আছে, এখন এই কার্য মূল্যায়নের মুখ্য উদ্দেশ্যগুলো আমরা এখন আলোচনা করব। 1 নাম্বার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে পদ মূল্যায়নের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের প্রত্যেকটা কাজের আপেক্ষিক গুরুত্ব নির্ধারণ করা, যাতে তোমার কাজ সম্পাদনের জন্য কর্মীকে যে ন্যায্য বেতন এবং মজুরির পরিমাণ তোমার নির্ধারণ করবে সেটা নির্ধারণ করা সহজ হয়। তার মানে এখানে কি বলতেছে যে পদ মূল্যায়ন বা কার্য মূল্যায়নের উদ্দেশ্যটাই হচ্ছে যে প্রত্যেকটি কাজের একটা আপেক্ষিক গুরুত্ব বা তোমার প্রয়োজনীয়তা নির্ধারণ করবে, এবং কেন করবে সেটা করবে যাতে প্রত্যেক কর্মীকে, একটা প্রতিষ্ঠানে অসংখ্য কর্মী কাজ করে, এখন প্রত্যেক কর্মীর বেতন কিন্তু মানে একেবারে দেখা যায় যে তাদের পদ অনুযায়ী নির্ধারণ করা হয় বেতনটা, তাদের কাজের প্রয়োজনীয়তাটাকে মূল্যায়ন করে তারপরে কিন্তু বেতন মজুরিটা নির্ধারণ করা হয়। এজন্যই কিন্তু কার্য বা পদ মূল্যায়নটা করা হয়। বুঝতে পেরেছো? ওকে, এরপরে হ্যাঁ 2 নাম্বার হচ্ছে কাজের গুরুত্ব অনুসারে প্রতিষ্ঠানের প্রত্যেকটি পদ তোমার বিভাজন করার উদ্দেশ্য, প্রত্যেকটি পদের আপেক্ষিক গুরুত্ব মূল্য নির্ধারণ করা পদ মূল্যায়নের অন্যতম একটি উদ্দেশ্য। তারপরে 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের মালিক ও কর্মী উভয়ের নিকট গ্রহণযোগ্য একটি সুষম বেতন মজুরি কাঠামো নির্ধারণ করা হচ্ছে কার্য মূল্যায়নের একটি মুখ্য উদ্দেশ্য। এরপরে 4 নাম্বার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রত্যেকটি পদের আপেক্ষিক মূল্য নিরূপণের উদ্দেশ্যে তারা কি করে, একটি সুনির্দিষ্ট এবং যথার্থ তথ্য তারা সরবরাহ করে থাকে। ওকে, এবারে 5 নাম্বারে আসো। 5 নাম্বার উদ্দেশ্যটা বলছে যে প্রতিষ্ঠানের বেতন এবং মজুরি প্রশাসনকে তোমার সমতা ভিত্তিক রূপ দান করতে হবে। তার মানে কি, বেতন এবং মজুরি কাঠামোটা তারা যে তোমার তৈরি করবে সেটা কিভাবে তৈরি করতে হবে, অবশ্যই সমতার ভিত্তিতে। যার যেরকম দায়িত্ব সেই দায়িত্বকে মূল্যায়ন করে তোমার সমতার ভিত্তিতে সবার প্রতি ন্যায় বিচার করে তোমার এই বেতন মজুরি কাঠামো নির্ধারণ করতে হবে। এরপরে যেটি আছে 6 নাম্বার, সেটি হচ্ছে একই শ্রম বাজারের অন্য কর্মীর তুলনা ভিত্তিক বেতন মজুরি নির্ধারণের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। তার মানে দেখা যাচ্ছে যে শ্রম বাজার একটাই, হ্যাঁ একই আছে। একজন মনে হয় ঢুকতে চাচ্ছে, হ্যাঁ শ্রম মজুরি দেখা যাচ্ছে শ্রম বাজারে যে শ্রম বাজারটা সেটা একই, এবং কর্মীদের সেখানে যে কর্মীরা আছে সবার বেতন কিন্তু একেবারে একই হবে না। ঠিক আছে, তাদের যে কাজের ধরন, তাদের যে কাজের প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাটাকে মূল্যায়ন করেই কিন্তু দেখা যাচ্ছে বেতন এবং মজুরি নির্ধারণের জন্য যে সকল তথ্য আছে সেই তথ্যগুলোকে সরবরাহ করতে হবে, তা না হলে কিন্তু তারা বেতন মজুরি কাঠামো নির্ধারণ করতে পারবে না। ওকে, তারপরে আসো যেটি যে 7 নাম্বার হচ্ছে শ্রমিক সংঘের সাথে
মজুরি বিষয়ে যে আলোচনা, সেই আলোচনায় মীমাংসার ভিত্তি হিসেবে কাজ করা। তার মানে কি, যে শ্রমিক সংঘ থাকে, প্রত্যেকটা শিল্প কারখানায় কিন্তু একটি শ্রমিক সংঘ থাকে এবং সেখানে কিন্তু একজন প্রতিনিধিও থাকে তাদের দাবি দাওয়া এগুলা পেশ করার জন্য। এখন এই যে শ্রমিক সংঘ, তাদের সাথে মজুরির বিষয়ে যখন মালিক পক্ষ আলোচনায় বসে, তখন সেই আলোচনায় কিভাবে মীমাংসা করা যায়, সেই মীমাংসাটার ভিত্তি হিসেবে কিন্তু কাজ করে এই কার্য মূল্যায়ন। ঠিক আছে, ওকে। পরে 8 নাম্বার যেটা বলছে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে কর্মী নির্বাচন করা, কর্মী নিয়োগ করা, তারপরে কর্মীর বদলি করা, কর্মীর পদোন্নতি দেয়া, ঠিক আছে, এবং প্রশিক্ষণের প্রয়োজনীয় যে নিয়ম নীতি সেগুলোকে সহায়তা করা। হ্যাঁ, এই বিষয়গুলোই কিন্তু দেখা যাচ্ছে মূলত কার্য মূল্যায়নের উদ্দেশ্য। এরপরে যেটি আছে 9 নাম্বার, সেটি হচ্ছে উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠা, তারপরে তোমার কর্মীর মনোবল উন্নয়নের মাধ্যমে দেখা যাচ্ছে অভিযোগ এবং কর্মপরিত্যাগের হার হ্রাস করা। তার মানে কি বোঝাতে চাচ্ছে, যে একটি শিল্প প্রতিষ্ঠানে কিন্তু শ্রমিক কর্মী এবং মালিকের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটানো। ঠিক আছে, এতে কর্মীদের মনোবল বাড়ে। যদি সম্পর্ক ভালো থাকে তাহলে কিন্তু কর্মীদের মনোবল বাড়ে, কাজের প্রতিও মনোযোগ বেশি আসে, কাজের গতিশীলতাও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে, এবং তখন শ্রমিক কর্মীরা কিন্তু ফ্যাক্টরি বলো বা শিল্প কারখানা কিন্তু ত্যাগ করে না, তারা এখানেই কাজ করতে চায়, আর তারা হলে কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে চলে যায় তারা। হ্যাঁ, তো এটা যাতে না হয় সেই উদ্দেশ্যেই কিন্তু কার্য মূল্যায়নটা করা হয়। ঠিক আছে, অর্থাৎ সমতা বিধান করে বেতন মজুরিটা তোমার নির্ধারণ করাই হচ্ছে কার্য মূল্যায়নের উদ্দেশ্য। এরপরে দেখো 9 নাম্বার যেটা বলছে যে কার্য সহজীকরণ এবং কার্য দ্বৈততা পরিহারের লক্ষ্যে কর্মীর কার্যাবলী এবং দায়িত্ব কর্তব্যের সুস্পষ্টকরণ। দেখো, কার্য মূল্যায়নের কিন্তু এটাও আরেকটা বড় ধরনের উদ্দেশ্য। যেমন ধরো, প্রতিষ্ঠানে কাজকে কিভাবে সহজ সরল করা যায়, অর্থাৎ একজন কর্মী কাজ করতে গেলে যাতে সহজে বুঝতে পারে যে কাজটা কিভাবে করতে হবে বা এই কাজটা কেন করা হবে, এটা। এরপরে হচ্ছে কার্য দ্বৈততা পরিহার। তার মানে কি, তোমরা কিন্তু এই যে আধুনিক হেনরি ফেয়ল, ওনার যে 14টা নীতি তোমরা পড়েছো না? জি ম্যাম। হ্যাঁ, জি মিস। 14টা নীতিতে কিন্তু একটা নীতি আছে আদেশের ঐক্য, এবং আদেশের ঐক্যতে কিন্তু বলা আছে যে আদেশদাতা কি একজন থাকবে, আদেশদাতা কিন্তু একজন থাকবে, এবং ওই একজন আদেশদাতার মানে আদেশেই কিন্তু কি পুরা প্রতিষ্ঠান চলবে। ঠিক আছে, উনি যা বলবে তাই কিন্তু সকল কর্মী মেনে নিতে বাধ্য থাকবে। এটাই কিন্তু তোমার আদেশের ঐক্য। অর্থাৎ একের অধিক কোনো আদেশদাতা বা কর্মকর্তা প্রতিষ্ঠানে আদেশদাতা থাকতে পারবে না, একজনই আদেশদাতা থাকবে। কাজেই এই আদেশের ঐক্য নীতি মেনে চলা এবং প্রতিষ্ঠানে কার্যকর করা, এটাও কিন্তু কার্য মূল্যায়নের উদ্দেশ্য। ঠিক আছে, ওকে। তারপরে যেটা আছে 11 নাম্বার, সেটা হচ্ছে কালান্তিক বেতন মজুরি পর্যালোচনার কাঠামো সরবরাহ করা। তার মানে কি বোঝাতে চাচ্ছে, যে কালান্তিক তার মানে কালের শেষে, অর্থাৎ যখন সময়টা শেষ হয়ে যায়, তার কালান্তিক যেটা বোঝাতে চাচ্ছে, একটা নির্দিষ্ট সময় শেষে বেতন এবং মজুরি যে পর্যালোচনার কাঠামো, মানে বেতন মজুরিটা কিরকম হবে সেটা নিয়ে একটা আলোচনা, সেটা নিয়ে একটা বিচার বিশ্লেষণ। এটা এই যে তথ্যগুলা, বিচার বিশ্লেষণের যে তথ্যগুলা, এই তথ্যগুলা সরবরাহ করাও কিন্তু কার্য মূল্যায়নের উদ্দেশ্য। তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের বহুবিধ উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে মানব সম্পদ ব্যবস্থাপনার তোমার পদ মূল্যায়নের তোমার গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে। তারপরে এই উদ্দেশ্যগুলোই কিন্তু কার্য মূল্যায়নের থাকে, এজন্যই কার্য মূল্যায়ন করা হয়, এবং একটি প্রতিষ্ঠানে কার্য মূল্যায়ন আছে বলেই বেতন মজুরির কাঠামোটা নির্ধারণ করা অনেক বেশি সহজ হয়।
ওকে স্টুডেন্টরা, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ আমি যা পড়ালাম। তো আশা করি তোমাদের এখন তোমরা বলো যদি কোনো কিছু বলতে চাও বা তোমাদের যদি কোনো কথা থাকে। মিস, অনেক পয়েন্ট আপনার বইয়ের সাথে আমাদের বইয়ের মিল নেই। কি পুরোপুরি মিল হচ্ছে না? আচ্ছা শোনো, আমি তোমাদেরকে বলি, রাইটার তোমার যেরকমই হোক না কেন, কিন্তু ভেতরের যে এক একটা প্রশ্নের যে মূল থিম সেটা কিন্তু একই হবে। যেমন তোমার সংজ্ঞা বলো বা উদ্দেশ্য বলো বা গুরুত্ব বলো, হয়তো দেখা যাচ্ছে যে তোমাদের বইয়ে সেটাকে অন্যভাবে উপস্থাপন করেছে ঘুরিয়ে, আর আমার বইয়ে অন্যভাবে উপস্থাপন করেছে। এবং আমি কিন্তু অনেক যথেষ্ট সহজ সরল ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি কোনো কিছু না বুঝো আমাকে প্রশ্ন করো, আমি বুঝাই দিব। ঠিক আছে? যেমন তোমাদের এখানে কার্য মূল্যায়নের উদ্দেশ্য, গুরুত্ব এগুলো আছে না? জি মিস, এগুলো আছে। হ্যাঁ, তাহলে এগুলার যে মানে মেইন থিমটা সেটা কিন্তু একই হবে। ঠিক আছে? এরপরে আমি তো বললাম যে এরপরেও যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা প্রশ্ন করতে পারো, অসুবিধা নাই। এরপরে এছাড়াও ধরো এখন যে বিষয়গুলা আমি পড়ালাম সেটা বাসায় গিয়ে অবশ্যই তোমরা দেখবা। দেখার পরে এরপরে যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে নেক্সট ক্লাসে আমি অবশ্যই তোমাদেরকে ভালো করে বুঝাই দিব এবং সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? আজকে তাহলে তোমাদের সাথে আমার মোটামুটি ক্লাস এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আমরা পড়াবো। আজকে তোমাদের সাথে আমি এই পর্যন্তই পড়ালাম। এবং এটাকে কি বলে যে তোমরা বোর্ডে লেখাগুলাও ঠিক মতো দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা নাই। আর আমি তো বললামই যে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। আচ্ছা, আমাকে তো ঠিক মতো দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে, তাই না? জি মিস। মিস, আমরা আমাদের কি বাসায় পড়া থাকবে শুধু সংজ্ঞা আর কার্য মূল্যায়নের উদ্দেশ্য, এই দুটো পড়া থাকবে? তোমাদের কার্য মূল্যায়ন কাকে বলে, কার্য মূল্যায়নের যে উদ্দেশ্য এটা পড়া অবশ্যই থাকবে। শুধু তাই না, তোমরা ইয়ে করবা, কার্য মূল্যায়নের যে ইয়েটা গুরুত্ব, এই জিনিসটা তোমরা বাসায় পড়বা। এরপরের যে টপিকস গুলো আছে এগুলো আমি সামনের ক্লাসে তোমার শুরু করবো, পরের গুলো। ঠিক আছে? মিস, বুঝতে পারছো? জি মিস। হ্যাঁ, এখন দেখি তোমরা সবাই একটু কষ্ট করে তোমাদের ক্যামেরাটা অন করো, ভিডিওটা অন করো। সবাই সবাই একটু কষ্ট করে সবাই অন করে দাও। এখন লাগবে না, সমস্যা নেই। আই থাম, কমাও সাদিয়া। কেউ কি বাকি আছো? সাবিনা, অনেকেই তো বাকি আছে। জান্নাতুল ফেরদৌস, তারপরে হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে আমি এর আগে ক্লাসে পেয়েছিলাম তো। জি ম্যাম। শোনো, কেউ কিন্তু লিভ নিও না, ঠিক আছে? তোমরা কষ্ট করে সবাই ক্লাস করেছো, আমি তোমাদের সবার আমার প্রেজেন্ট। অনেক হাসি পাইতেছে। কেন? হ্যাঁ, তোমাদের সবার প্রেজেন্ট আমি দিয়ে দিব। হ্যাঁ সেটাই। মিস, আমার রুলটা 27। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, 26 আমি সবগুলো লিখে নিচ্ছি, 1 মিনিট তোমরা একটু ইয়ে করো। তুই এরকম করে বসে থাক বৃষ্টি, এরকম করে বসে থাক, তাহলে হাসি পেলে আস্তে আস্তে তোর বাজে। আচ্ছা, সাবিনা ইয়াসমিনের কি হয়েছে? ও এরকম ব্ল্যাঙ্ক হয়ে আছে কেন?
ম্যাডাম যাওয়ার পরে বলা যাবে না, বলা যাবে না। সাউন্ডটা কমাও সাদিয়া, সাউন্ডটা কমাও সাদিয়া, সাউন্ডটা একটু কমাও। আচ্ছা, এবারে রোলটা একটু বলো তো দেখি, একজন একজন। মিস আমার 2690। না, একটু নামটা বলো, নামটা ইয়ে করলে সুবিধা হয়। মিস পলি 2690। কি নাম? জান্নাতুল ফেরদৌস পলি 2690। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 2690, 18 26 90। জি ম্যাম। হ্যাঁ, তারপরে? আমি সানজিদা খানম 18 26 11। আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, তারপরে? মিস লতিফা আক্তার মিতা 18 26 54। আচ্ছা, তারপর? মিস রাবেয়া মেহজাবিন 18 26 27। রাবেয়া মেহজাবিন নাকি রাবেয়া বৃষ্টি? মিস রাবেয়া মেহজাবিন বৃষ্টি আমার পুরো নাম, ফুল নেম তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওই যে এখানে কম্পিউটারে নামটা যেভাবে আসছে আমি এভাবেই লিখছি আর কি, বুঝছো? আচ্ছা, 18 26। ঠিক আছে মিস। হ্যাঁ, 18 26 27 27। আচ্ছা, ঠিক আছে। এরপরে? মিস সুমাইয়া আক্তার ইতি। আচ্ছা, সুমাইয়া আক্তার ইতি 18 26 77। 18 26 78 77। 77। আচ্ছা, তারপরে? জি মিস। রিয়ানা ইসলাম 18 26 42। কি আরেকটু ক্লিয়ার করে বলো। লিয়ানা ইসলাম 18। শুনতেছি না কথা। লিয়ানা ইসলাম 18 26 42। 18 26 42। আচ্ছা, তারপরে আর কে? মিস জান্নাতুল ফেরদৌস হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস 18 26 39। 18 26 39। আচ্ছা, সানজিদা যে কুড়ি, সানজিদা, তারপর জানি কি? কুড়ি না কুড়ি। সানজিদা খানম কুড়ি না? আচ্ছা,
ওকে, ঠিক আছে। আর কেউ বাকি আছো? আচ্ছা, সাবিনা ইয়াসমিন কত? সাবিনা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন আছো কি? সাবিনা ইয়াসমিন কোথায় চলে গেল? ম্যাম ও বোধহয় নাই। না মিস, আছে, মোবাইল রেখে কোথায় জানি একটু গেছে। আছে তো। আমি তাই দেখতে হ্যাঁ মানে পাচ্ছি। মোবাইলের কাছে নাই, সেটাই বলছি। হ্যাঁ, দাঁড়াও মিস আমি ওর রুল 23, সাবিনা ইয়াসমিনের রুল 23। 23। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 18, 26, 23, হ্যাঁ আমি দিলাম। তারপরে ইয়ে আছে কি যে সুমাইয়া আক্তার, সুমাইয়া, ও আচ্ছা দেয়া হয়েছে। আচ্ছা, আরেকজন আছে শুধু সুমাইয়া। শুধু সুমাইয়া কত? এই যে দেখা সুমাইয়া আক্তার। হ্যালো সুমাইয়া আক্তার, তুমি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো সুমাইয়া আক্তার, তুমি শুনতে পাচ্ছ? তুমি আনমিউট করো। স্থির হয়ে আছে, তোমার এটা আনমিউট করে দাও। মিউট করা, বুঝছো? ওটা মিউট করা। হ্যালো, আনমিউট করে দাও। তোমার এই যে লাল চিহ্নটা, এটা কেটে দাও। রোলটা বলো, রোলটা। এখানে একজন আছে জান্নাত। জান্নাত, শুধু জান্নাত, সে হচ্ছে 18, 26 হয়ে গেল। 18, 26, 39। মিস আমারটা তো বলছি। আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, না এখন ওই যে ইয়ে সুমাইয়া, তোমার রোলটা বলো তো সুমাইয়া আক্তার। আনমিউট করো, তোমার এটা মিউট করা। বুঝতে পারতেছে না। আচ্ছা, সুমাইয়া আক্তার, ওর রোলটাও তো লেখা নাই এখানে, থাকলে তো আমি তুলে নিতে পারতাম। হ্যাঁ সুমাইয়া আক্তার, তোমার রোলটা বলো, রোলটা। হ্যালো হ্যালো সুমাইয়া আক্তার। হ্যাঁ, ওর মনে হয় নেটের প্রবলেম মিস। তোমার রোলটা বলো, রোল কত? সুমাইয়া আক্তার, তোমার রোল কত? ম্যাম ওর বোধহয় নেটে প্রবলেম হচ্ছে। ও তো, ওর কথা তো শুনি না।